হ্যালো বন্ধুরা, আমি মৃন্ময়। আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে ইতিহাস আলোচনার আজকের এই ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি সম্পর্কে। এই ইব্রাহিম লোদি সম্পর্কে আমি তোমাদের জন্য 44টি কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নগুলো দেখলে তোমাদের ইব্রাহিম লোদি সম্পর্কে যে বেসিক কনসেপ্ট সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটাই আমার দিল্লি সুলতানি সাম্রাজ্যের শাসনের এটা শেষ ভিডিও। দিল্লির সুলতানি শাসনের প্রতিটা শাসকের আলাদা আলাদা ভিডিও আমি তৈরি করেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও আমার এই ভিডিওগুলো দেখতে পারো। এরপর আমি তোমাদের জন্য বাংলার যে সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়েছিল সেই সুলতানি শাসনের ওপর ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, যাওয়া যাক সরাসরি প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইব্রাহিম লোদি সিংহাসনে বসেই কার শিরচ্ছেদ করেছিলেন? তো উত্তর হয়ে যাবে তার নিজ ভ্রাতা জালাল খানের। তিনি শিরচ্ছেদ করেছিলেন সিংহাসনে বসেই। এই জালাল খান আমিরদের সহযোগিতায় সিংহাসন লাভের চেষ্টায় বিদ্রোহ ঘোষণা করলে এই পদক্ষেপ নেন। সাথে সাহায্যকারী আরও কয়েকজন আমিরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে প্রশ্ন 2 নম্বর, সুলতান দরবারে ঢুকলে অভিজাতদের জোর হাতে দাঁড়াতে হবে। কোন সুলতান এই নীতি চালু করেন? তো এই নীতি চালু করেছিলেন সুলতান ইব্রাহিম লোদি। তিনি এই নীতি চালু করার মাধ্যমে তিনি অভিজাতদের দমন করতে চেয়েছিলেন। পরে প্রশ্ন, ইব্রাহিম লোদির শাসনকালে আফগান বা পাঠানদের জাত্যাভিমানে আঘাত লাগার কারণ কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদি দরবারে কূটনীস প্রথা প্রবর্তন করায়। এই কূটনীস প্রথা অভিজাতদের সম্মানহানি করেছিল। পরে প্রশ্ন, ইব্রাহিম লোদির সমসাময়িক গুজরাটের শাসনকর্তা কে ছিলেন? তো ইব্রাহিম লোদির সমসাময়িক গুজরাটের শাসনকর্তা ছিলেন আলম খাঁ লোদি। নামটা মনে রাখবে যে আলম খাঁ লোদি। পরে প্রশ্ন, কোন সুলতানের আমলে জিনিসপত্রের দাম সব থেকে সস্তা ছিল? খুবই ভালো প্রশ্ন প্রশ্নটা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, যে কোন সুলতানের আমলে জিনিসপত্রের দাম সব থেকে সস্তা ছিল বা কম ছিল? উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদি। নেক্সট প্রশ্ন, দিল্লি সুলতানির শেষ শাসকের নাম কী ছিল? তো দিল্লি সুলতানির শেষ শাসকের নাম ছিল ইব্রাহিম লোদি। পরের প্রশ্ন, দিল্লির একমাত্র কোন সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এর আগে অনেক পরীক্ষায় বারবার এসেছে। তো উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধে তিনি একমাত্র সুলতান যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন, বাবর কাকে 1526 সালে পরাজিত করেন? তো উত্তর হয়ে যাবে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে এই বাবর পরাজিত করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এখান থেকে প্রশ্ন হতে পারে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। তো প্রশ্নটা যদি ঘুরিয়ে এভাবে দেয় তো উত্তর হয়ে যাবে 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন, বাবরকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করার জন্য কে কে আমন্ত্রণ জানিয়েছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পাঞ্জাবের আফগান শাসক দৌলত খাঁ লোদি এবং ইব্রাহিম লোদির কাকা আলম খাঁ লোদি এবং রানা সংগ্রাম সিংহ, এই 3 জন শাসক তারা বাবরকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে প্রশ্ন 10 নম্বরে, কী জন্য দৌলত খাঁ লোদি ও আলম খাঁ লোদি বাবরকে দিল্লির আক্রমণের জন্য আমন্ত্রণ জানান? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদির ব্যবহারে তারা অসন্তুষ্ট ছিল, এই জন্য তারা বাবরকে দিল্লিতে আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। নেক্সট প্রশ্ন 11 নম্বর, দৌলত খাঁ লোদি কোথাকার শাসক ছিলেন? তো দৌলত খাঁ লোদি ছিলেন পাঞ্জাবের শাসক। পরে প্রশ্ন, দৌলত খাঁ লোদি যে বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানান তা কার মাধ্যমে জানিয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলম খাঁ লোদির মাধ্যমে তিনি বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে প্রশ্ন, বাবর কাকে অকৃতজ্ঞ ও কৃপণ বলেছেন? তো বাবর কাকে অকৃতজ্ঞ ও কৃপণ বলেছেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদিকে এ কথা তিনি বলেছেন।
পরের প্রশ্ন, বাবরকে মারার জন্য কে খাবারে বিষ মেশান? বাবরকে মারার জন্য খাবারে কে বিষ মেশান? উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি তিনি বিষ মিশিয়েছিলেন। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধক্ষেত্রে কে কে নিহত হন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে পানিপথের প্রথম যুদ্ধক্ষেত্রে কে কে নিহত হন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদি ও রাজা বিক্রমজিৎ, এই দুজন নিহত হয়েছিলেন। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদির সাথে তার বন্ধু রাজা বিক্রমজিৎও নিহত হন। রাজা বিক্রমজিৎ কোথাকার শাসক ছিলেন? তো রাজা বিক্রমজিৎ ছিলেন গোয়ালিয়রের শাসক, নামটা মনে রাখবে যে গোয়ালিয়রের শাসক ছিলেন রাজা বিক্রমজিৎ। পরের প্রশ্ন, বাবরের সেনাবাহিনী যখন ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করছিল তখন সেনাবাহিনীতে কামান বাহিনীকে সহায়তা করার জন্য বাবর একটি অগ্রিম নিরাপত্তা লাইন তৈরি করেছিলেন। তখন কোন দুই ব্যক্তি এটির নেতৃত্ব দিয়েছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মোহাম্মদ আলী ও খসরু, এই দুজন ব্যক্তি এর নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ইব্রাহিম লোদি কবে মারা যান? তো একটু আগে আমরা দেখলাম যে পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে ইব্রাহিম লোদি মারা গিয়েছিলেন বাবরের সাথে যুদ্ধ করতে গিয়ে। পরের প্রশ্ন, যুদ্ধের ময়দানে মারা যাওয়া দিল্লি সালতানাতের প্রথম সুলতান ইব্রাহিম লোদি, ইয়া কোন গ্রন্থে আছে? তো ইয়া কোন গ্রন্থে আছে এই কথাটা আমরা জানতে পারি তারিক ই জাহানি এই গ্রন্থ থেকে আমরা এই কথাটা জানতে পারি। পরের প্রশ্ন, আহমেদাবাদ শহরের 25 মাইল দূরে মোহাম্মদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বেগবাহা। এই মোহাম্মদ বেগবাহা মোহাম্মদাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, হুমায়ুন মামুদ লোদিকে কোন যুদ্ধে পরাজিত করেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দৌরা বা দাত্রা যুদ্ধ 1532 সালে। দৌরা বা দাত্রা যুদ্ধ মনে রাখবে, এটা ছিল হুমায়ুনের জীবনে প্রথম যুদ্ধ। এই যুদ্ধে তিনি মামুন লোদিকে পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, শাহজাহানের শাসনের শুরুতে দাক্ষিণাত্যের কোন রাজা বিদ্রোহ করেন? শাহজাহানের শাসনের শুরুতে দাক্ষিণাত্যে কোন রাজা বিদ্রোহ করেন? উত্তর হয়ে যাবে খান জাহান লোদি। নেক্সট প্রশ্ন, লোদি বংশের সুলতানদের সম্পর্কে জানার একমাত্র গ্রন্থের নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তারিক ই সালাতিন ই আফগান। লেখক হচ্ছে আহমদ ইয়াদিগার। পরের প্রশ্ন, খাটাউলি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো খাটাউলি যুদ্ধ সংঘটিত হয়েছিল রানা সঙ্গ ও ইব্রাহিম লোদির মধ্যে। নেক্সট প্রশ্ন, খাতালের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হয়ে যাবে 1517 সালে। মেবারের রানা ও ইব্রাহিম লোদির মধ্যে এই খাতালের যুদ্ধটা হয়েছিল। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে? যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তো এখনই একটা আমার ভিডিওটাতে লাইক করে দাও। এরকম আরও প্রশ্ন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তীকালে যে সেটগুলো আমি আপলোড করব সেগুলো দেখার জন্য। পরের প্রশ্ন চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, লোদি দুর্গ কে নির্মাণ করেন? তো লোদি দুর্গ নির্মাণ করেছিলেন বাবর। পরের প্রশ্ন, কার আক্রমণে দিল্লি সুলতানি বংশের পতন ঘটে? দিল্লির সুলতানি বংশের পতন ঘটেছিল? উত্তর হয়ে যাবে বাবরের আক্রমণে এই দিল্লি সুলতানি বংশের পতন ঘটেছিল। নেক্সট প্রশ্ন, শিখদের প্রথম গুরু নানক কার দরবারে কাজ করতেন? উত্তর হয়ে যাবে দৌলত খাঁ লোদি। এই দৌলত খাঁ লোদির দরবারে শিখদের প্রথম গুরু নানক কাজ করতেন। নেক্সট প্রশ্ন, ভারতে বাবর ইব্রাহিম লোদির সাথে যুদ্ধে কামান ব্যবহার করেন। এই যুদ্ধে মোস্তাফা খানের ভূমিকা কী ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কামান বিশেষজ্ঞ। এই মোস্তাফা খানের ভূমিকা ছিল, তিনি ছিলেন একজন কামান বিশেষজ্ঞ। পরের প্রশ্ন, কোন সূত্র থেকে এমন বর্ণনা পাওয়া যায় যে রানা সঙ্গ ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে বাবরের কাছে দূত পাঠিয়েছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বাবর নামা থেকে এই তথ্য পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কার মতে ইব্রাহিম লোদির মায়ের দেওয়া বিষের কারণে বাবরের মৃত্যু হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। এই গুলবদন বেগমের মতে ইব্রাহিম লোদির মায়ের দেওয়া বিষের কারণে বাবরের মৃত্যু হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাজার কোনো আত্মীয় নেই, এটা কার বক্তব্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এর আগে পরীক্ষায় অনেকবার এসেছে যে রাজার কোনো আত্মীয় নেই, এটা কার বক্তব্য? এই বক্তব্য হচ্ছে ইব্রাহিম লোদির বক্তব্য ছিল এটা। নেক্সট প্রশ্ন, মধ্যযুগীয় শাসকদের মধ্যে কে উচ্চ শিক্ষিত ছিলেন? তো মধ্যযুগীয় শাসকদের মধ্যে উচ্চ শিক্ষিত ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট প্রশ্ন, কোন সুফি ভাবধারার হিন্দি কবি ইব্রাহিম লোদি পৃষ্ঠপোষকতা করতেন?
উত্তর হয়ে যাবে আব্দুল কুদ্দুস। নামটা মনে রাখবে, আব্দুল কুদ্দুস তিনি ইব্রাহিম লোদির পৃষ্ঠপোষকতা করতেন। পরের প্রশ্ন, ইব্রাহিম লোদির সামরিক শিবির চলন্ত শহরের মতো উক্তিটি কার ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যদুনাথ সরকার। তিনি এই উক্তিটা করেছিলেন যে ইব্রাহিম লোদির সামরিক শিবির চলন্ত শহরের মতো ছিল। পরের প্রশ্ন, বাবর কার সম্পর্কে লিখেছেন যে তিনি ছিলেন একজন অনভিজ্ঞ যুবক, তার চলাফেরাতে উদাসীন ছিল, যে বিনা প্রস্তুতিতেই অগ্রসর হয়েছিল, কারণ ছাড়াই থেমে গিয়েছিল বা ফিরে গিয়েছিল এবং দূরদর্শিতা ছাড়াই যুদ্ধ করেছিল। বাবর কথা বলেছিলেন ইব্রাহিম লোদি সম্পর্কে। পরের প্রশ্ন, কোন কোন শাসকের দুইবার রাজাভিষেক হয়েছিল? তো কোন কোন শাসকের দুইবার রাজাভিষেক হয়েছিল? তো দেখতে পাচ্ছ যে প্রথমে হচ্ছে ফিরোজ শাহ তুগলক, তারপর হচ্ছে বহলুল লোদি, এরপর হচ্ছে ইব্রাহিম লোদি, এরপর হচ্ছে শের শাহ সুরি, আওরঙ্গজেব, এই কয়েকজন শাসকের কিন্তু দুবার করে রাজ্যাভিষেক হয়েছিল। আবার বলছি নামগুলো, ফিরোজ শাহ তুগলক, বহলুল লোদি, ইব্রাহিম লোদি, শের শাহ সুরি এবং ঔরঙ্গজেব, এই 5 জন শাসকের। পরের প্রশ্ন, লুধিয়ানা শহরটি কোন বংশ আর 1480 সালে প্রতিষ্ঠা করেন? তো 1480 সালে লুধিয়ানা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন লোদি বংশ। নেক্সট প্রশ্ন, কোন বংশের শাসনকালে ইকতা প্রথা বাতিল হয়ে যায়? তো ইকতা প্রথা বাতিল হয়ে গিয়েছিল লোদি বংশের শাসনকালে। পরের প্রশ্ন, কোন সুলতানের সময় ইকতা পুরোপুরি বন্ধ হয়ে যায়? তো ইকতা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল বহলুল লোদির সময়। নেক্সট প্রশ্ন, সুলতানি যুগে কোন বংশের শাসনকালে ইকতার পরিবর্তে সরকার শব্দটি ব্যবহৃত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, যে ইকতার পরিবর্তে সরকার শব্দটি কোন বংশের শাসনকালে হয়েছিল? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লোধি বংশে। পরের প্রশ্ন, লোধি যুগের স্থাপত্যের সেরা নমুনা কোনটি? তো লোধি যুগের স্থাপত্যের সেরা নমুনা ছিল মটকা মসজিদ। কি বললাম নামটা মনে রাখবে, মটকা মসজিদ। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক লোধি বংশ শাসনকে একটি ইউনিয়ন রাষ্ট্র হিসাবে বিবেচনা করেছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আর.পি. ত্রিপাঠী। তিনি এই লোধি শাসনকে একটি ইউনিয়ন রাষ্ট্র হিসাবে বিবেচনা করেছিলেন। পরের প্রশ্ন, ইতিহাসবিদ পার্সি ব্রাউন কোন সময়কে প্রতিযোগিতার সময় বলে উল্লেখ করেছেন? তো উত্তর হয়ে যাবে সৈয়দ ও লোধি বংশের রাজত্বকালকে তিনি প্রতিযোগিতার সময় বলে উল্লেখ করেছেন। তোমাদের লাস্ট প্রশ্ন, যে জৈনপুরে আটালা মসজিদ কোন রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, যে জৈনপুরে আটালা মসজিদ কোন রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল? উত্তর হয়ে যাবে সার্কি রাজবংশ। নামটা মনে রাখবে, সার্কি রাজবংশ। তো বন্ধুরা, এই ছিল ইব্রাহিম লোদি সম্পর্কে আমার তৈরি করা 44টি প্রশ্ন। এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।